আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর অধ্যায় 4, বাংলাদেশের অর্থনীতি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষির উপরেই অধিকাংশ মানুষ নির্ভরশীল। এছাড়াও আমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্য, শিল্প এবং সেবাকর্মের আমাদের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে আমরা যে বিষয় সম্পর্কে শিখব সেগুলো প্রথমেই দেখে নিই। অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর ভিতরে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দুই ভাগে ভাগ করা হয়। এর ভিতরে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আমরা জানব। শহরে এবং গ্রামে এই অর্থনৈতিক কার্যাবলীর যে ভূমিকা সেটা সম্পর্কে জানব। বাংলাদেশের শিল্পের প্রকারভেদ, আমরা জানি মূলধন, উৎপাদনের পরিমাণ, শ্রমিক ইত্যাদির উপর নির্ভর করে শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটা সম্পর্কে আমরা জানব। বাংলাদেশে আমদানি এবং রপ্তানি পণ্যের বিবরণ এবং কোন দেশ থেকে বেশি আমরা আমদানি করি, কোন দেশে বেশি রপ্তানি করি, কোন কোন পণ্য আমরা আমদানি করি, কোন কোন পণ্য রপ্তানি করি সেই সম্পর্কে জানব। এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্পর্কে জানব। এর যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো সম্পর্কে জানব এবং সেই প্রতিবন্ধকতা দূরকরণের উপায়সমূহ সম্পর্কে জানব। এ পর্যায়ে আমরা দেখব অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। আসলে অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কার্যাবলীকেই অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এই অর্থনৈতিক কার্যাবলীকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা আনুষ্ঠানিক কার্যাবলী, একটা অনানুষ্ঠানিক কার্যাবলী। অনানুষ্ঠানিক কার্যাবলী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেটাকে আমরা অর্থনৈতিক মূল্য রয়েছে বা অনানুষ্ঠানিক কার্যাবলী, কাজের জন্য পূর্ব থেকেই মজুরিটা নির্ধারণ করা হয় না, এমন কোনো কাজ যেটার মজুরিটা নির্ধারিত থাকে না এবং সেই কাজটাকে আমরা করের আওতায় ফেলি না, এইরকম কার্যাবলীকে আমরা অনানুষ্ঠানিক কার্যাবলী বলি। যেমন কেউ যদি নিজের জমিতে কাজ করে অথবা নিজের দোকানে কাজ করে, এই ধরনের কাজের জন্য করে কিন্তু তাকে মজুরি প্রদান করা হয় না, কিন্তু তার এই কাজটাতে কিন্তু অর্থনৈতিক একটা মূল্য রয়েছে, অর্থনীতিতে সে অবদান রাখছে, তার সেই উৎপাদনটা কিন্তু আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, যদিও তার জন্য করে তাকে মজুরিটা প্রদান করা হচ্ছে না। তাহলে এই ধরনের কাজকে আমরা বলবো অনানুষ্ঠানিক কাজ। এই অনানুষ্ঠানিক কাজটাকে গ্রাম এবং শহরে দিক থেকে ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন গ্রামের অনানুষ্ঠানিক কাজের ভিতরে কামার কুমারের কাজ, ছোট মুদি দোকানের কাজ, এছাড়াও জমি জমার কাজ অন্তর্ভুক্ত। এবং শহর অঞ্চলের অনানুষ্ঠানিক কাজের ভিতরে পড়ে হকারি, রিক্সা চালনা, ফেরিওয়ালা, যোগালি, মিস্ত্রি, এই জাতীয় যে কাজগুলো আছে এগুলোর অর্থনীতিতে অবদান থাকলেও, অর্থনৈতিক মূল্য থাকলেও এগুলোর জন্য পূর্ব কোনো নির্ধারিত মজুরি ঠিক করা থাকে না, সেই জন্য এই কাজগুলোকে অনানুষ্ঠানিক কাজের আওতায় ফেলা হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প মূলত মূলধন, উৎপাদনের পরিমাণ এবং শ্রমিক সংখ্যার বিচারে শিল্পকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প। বৃহৎ শিল্প বলতে আমরা বুঝি যে শিল্পে অনেক পরিমাণ মূলধন প্রয়োজন হয়, অনেক শ্রমিক প্রয়োজন হয়, এছাড়াও সেখানে বিশেষজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ কর্মী নিয়োগ করা হয়। এর মাধ্যমে যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলোকে আমরা বৃহৎ শিল্পের আওতায় ফেলি। যেমন আমাদের রড, সিমেন্ট, পাট, সার ইত্যাদি পণ্য তৈরির জন্য যে শিল্প, সেটাকে আমরা বৃহৎ শিল্পের আওতায় ফেলি। বৃহৎ শিল্পের ক্ষেত্রে নিজের দেশের চাহিদা মেটানোর পর কিন্তু সেই পণ্যটা আবার বাহিরের দেশে রপ্তানি করা হয়ে থাকে। এরপরে মাঝারি শিল্প। মাঝারি শিল্প বলতে আমরা বলছি যে শিল্পের মূলধনের পরিমাণ 1.5 কোটি টাকার অধিক এবং শ্রমিক সংখ্যাও অনেক, সেই ধরনের শিল্পকে আমরা মাঝারি শিল্প বলি। মাঝারি শিল্পের আওতায় পড়ে সিল্ক, সিরামিক্স, এছাড়াও হিমাগার, এগুলো শিল্প মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত।
এরপরে আছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পর ক্ষেত্রে মূলধনের পরিমাণ 1.5 কোটি টাকার নিচে এই জাতীয় শিল্প আমরা ক্ষুদ্র শিল্পের আওতায় ফেলি। ক্ষুদ্র শিল্পের ভিতরে আছে প্লাস্টিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ, ছোট জুতার কারখানা, এই জাতীয় যে শিল্পগুলো সেটা ক্ষুদ্র শিল্পের আওতায় পড়ে। এরপরে আছে কুটির শিল্প। কুটির শিল্প আমরা জানি যে পরিবারের কোনো এক ব্যক্তি উভয় সে উৎপাদনেরও কাজ করে আবার বিপণনেরও কাজ করে, অথবা পরিবারের সদস্যরা সবাই মিলে যে শিল্পটা পরিচালনা করে সেটা কুটির শিল্প। কুটির শিল্পের ভিতরে তাঁত, বাঁশ, বেত, শাড়ি, মিষ্টির প্যাকেট উৎপাদন, এই জাতীয় কাজগুলো কুটির শিল্পের আওতাধীন। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশের শিল্পকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়েছে: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প। এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সম্পর্কে। একটা দেশ তার নিজের যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু উৎপাদন করতে পারে না, কোনো না কোনো দেশ থেকে সেই চাহিদাটা পূরণ করতে হয়। যদি কোনো দেশ তার নিজের দেশের অপর্যাপ্ততার কারণে অন্য কোনো দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি মানে নিয়ে আসে, সেটাকে আমরা বলি আমদানি। আবার যে দেশটা তার নিজের দেশের চাহিদা মেটানোর পরে কোনো পণ্য অন্য দেশে দেয়, অন্য দেশকে সরবরাহ করে, তখন সেটাকে আমরা বলি রপ্তানি। এবং আমরা কিন্তু জানি যে যে দেশের আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বেশি সেই দেশকে আমরা উন্নত দেশ বলি। অর্থাৎ সেই দেশের পর্যাপ্ততা আছে বলেই কিন্তু সে নিজের দেশের চাহিদা মেটানোর পরেও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য করে অন্য দেশে পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে। তো আমাদের দেশেও এইরকম আমদানি এবং রপ্তানি করে থাকে, এবং পুরো পৃথিবী জুড়ে এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যকে সহায়তা করার জন্য বিশ্ব সংস্থা কাজ করে। সেই বিশ্ব সংস্থার মধ্যে পড়ে, আমরা একটু দেখে নিব, WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং আরেকটি রয়েছে সাপটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এই সংস্থাগুলো আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ, শুল্ক নির্ধারণ এবং এছাড়াও বিভিন্ন তদারকি করে থাকে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, যেটাকে আমরা সংক্ষেপে বলি সাপটা। এই দুটি সংগঠনের মাধ্যমে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের বিভিন্ন কার্যাবলী সম্পাদন হয়ে থাকে। এরপরে এখন আমরা দেখব যে বাংলাদেশের আমদানি পণ্য, বাংলাদেশ থেকে কি ধরনের পণ্য আমরা আসলে বাহির থেকে আমদানি করে থাকি। আমাদের দেশে সাধারণত চাল, গম, ডাল, তেলবীজ, তুলা, পেট্রোলিয়ামজাত দ্রব্য, সার এবং কৃষি যন্ত্রপাতি পণ্য কিন্তু আমরা বহির্বিশ্ব থেকে আমদানি করে আমাদের ঘাটতি পূরণ করি। এর ভিতরে অনেক দেশ থেকে আমরা আমদানি করে থাকি, যেমন দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী সমূহ আমদানি করে থাকি। এর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ আমদানি আমরা করে থাকি চীন থেকে। তো এখানে বিভিন্ন পরিসংখ্যান দেওয়া আছে কোন অর্থ বছরে কি পরিমাণ আমদানি আমরা করছি। এর ভিতরে আমি শুধু 2016 এবং 17 সালের অর্থ বছরে দেখো, এখানে বলা আছে 47,005 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সামগ্রী আমরা বহির্বিশ্ব থেকে আমদানি করে থাকি। এরপরে আমরা দেখব হচ্ছে রপ্তানি, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে যে পণ্য সামগ্রীগুলো অন্য কোনো দেশে সরবরাহ করেছি সেই পণ্যকে আমরা বলছি রপ্তানি পণ্য। তো আমরা আমাদের দেশ থেকে কি কি জিনিস রপ্তানি করি, যেমন তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, তারপরে আছে
হস্তশিল্প দ্রব্য, সবজি, পাটজাত দ্রব্য, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের দেশ থেকে অন্য কোনো দেশে রপ্তানি করে থাকি। আমাদের দেশ থেকে যারা এই পণ্যগুলো কিনে নেয় তাদের ভিতরে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান। এবং আমাদের দেশে গত 16-17 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছিল 34,656 মিলিয়ন মার্কিন ডলার। এবং আমাদের দেশ থেকে সবচাইতে বড় সবচাইতে বেশি রপ্তানি আমরা যে দেশে করে থাকি সেটি হলো যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রে সবচাইতে বেশি পরিমাণ রপ্তানি করে থাকি। এই রপ্তানি আমদানি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ অবদান রাখে সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কিন্তু বহির্বিশ্বের সাথে একটা সুসম্পর্ক আমাদের বজায় থাকে। অন্য কোনো দেশের সাথে সম্পর্ক গড়ে ওঠে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটাও যেমন গুরুত্বপূর্ণ। এছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে অবদান রাখতে পারি। এ পর্যায়ে আমরা দেখব কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে কোনো কৃষি পণ্যকে এক পণ্য থেকে আরেক পণ্য রূপান্তরকরণের প্রক্রিয়াকে বলা হচ্ছে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প। এই শিল্পটি আগে সনাতনভাবে কিছু কিছু পণ্য সংরক্ষণ করা হতো, যেমন চিড়া, মুড়ি, শুটকি, এইভাবে সামান্য কিছু পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হতো। কিন্তু সেটার কিন্তু অনেক সমস্যা থেকে যেত, যেমন চাহিদা অনুযায়ী পণ্যকে রূপান্তর করা যেত না, তারপরে সেটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে আমাদের অসুবিধা হতো, এবং সবচেয়ে বড় কথা সেটা স্বাস্থ্যসম্মত খুব একটা হতো না। এই যে সনাতন পদ্ধতিতে কিছু কৃষি পণ্য সংরক্ষণ, সেটার এই প্রবলেমগুলো ফেস করা হয়। কিন্তু আধুনিক পদ্ধতিতে কোনো পণ্যের বহুমুখী ব্যবহারের ফলে সেটা কিন্তু ব্যবহারটা বৃদ্ধি পেয়েছে, এবং অনেকেই কিন্তু এখন এই প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলেছে। যেমন একটা উদাহরণ দিই, মনে করো টমেটো। এখন কিন্তু খেয়াল করে দেখবা বাজারে গেলে সেই টমেটোটা কিন্তু শীতকালীন সবজি হলেও সেটা কিন্তু আমরা সারা বছর খেতে পাই, কারণ এই যে হিমায়িতকরণ, এই হিমাগারের কারণে সেখানে পণ্য সংরক্ষণ করে রেখে সেটাকে আমরা সারা বছর খেতে পাই। এছাড়াও এক পণ্য থেকে, যেমন টমেটো থেকে সস উৎপাদন, আলু থেকে চিপস উৎপাদন, এই যে এইভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটা পণ্য থেকে আরেকটা পণ্য রূপান্তর করে সেটা কিন্তু আমরা সারা বছর ব্যাপী ইউজ করতে পারছি। আর এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে দেশের লক্ষ লক্ষ বেকার যুবকরা কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এবং তারা নিজেদের অর্থনৈতিকভাবে যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। তো এই কৃষি পণ্য আমরা দেখবো যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো। শিল্পের সমস্যা, প্রথমে আছে আমাদের পুঁজির সমস্যা। এরপরে আমরা দেখছি জ্ঞান বিজ্ঞানের গবেষণা সমস্যা। তারপর রয়েছে আমাদের দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা। তারপর আমরা দেখছি পরিবহন ও যোগাযোগের সমস্যা। এরপর আমরা দেখছি ব্যবস্থাপনা। এরপরে সংরক্ষণের সুযোগ কম। তো
কোনো কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করতে গেলে আমাদের মূলত যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আছে পুঁজির সমস্যা। আমরা জানি যে আমরা একটি অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, আমাদের দেশে পুঁজির সমস্যাটা কিন্তু অনেক বড়। কোনো উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে হলে তাকে প্রথমে যে অর্থনৈতিক সাপোর্ট দরকার, আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটার অভাব রয়েছে। তো আমাদের এই পুঁজির সমস্যাটার কারণে আমরা কিন্তু এই প্রক্রিয়াজাতকরণ শিল্পটাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারছি না। এরপরে আছে জ্ঞান ও বিজ্ঞানের গবেষণা। জ্ঞান বিজ্ঞানের গবেষণার মাধ্যমে আমাদের দেখতে হবে কোন পণ্যটা থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে কোন পণ্যটা তৈরি করা যায় এবং সেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বা ব্যবহার করা যায়, সেই গবেষণার সমূহের একটু সমস্যা রয়েছে। দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা। আমরা জানি উদ্যোক্তা ভিতরে কিছু গুণাবলী আগে থেকেই থেকে থাকে, কিন্তু তাকে যে দক্ষ করে গড়ে তুলতে হতে গেলে কিছু ট্রেনিং বা প্রশিক্ষণের প্রয়োজন আছে, সেই অভাবটা কিন্তু আমাদের দেশে রয়েছে। এবং যে শ্রমিকগুলোর মাধ্যমে এই শিল্পটাকে এগিয়ে নেওয়া সম্ভব, সেই শ্রমিকদের দক্ষ করার জন্য যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সেটার ব্যবস্থা কিন্তু আমাদের দেশে খুব স্বল্প। এরপরে পরিবহন ও যোগাযোগ। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অনেক শিল্পই কিন্তু সামনে এগিয়ে আসতে পারছে না। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মনে করো কোনো এক সম্ভাবনাময় বিজনেস রয়েছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে সেটা কিন্তু এগিয়ে আসতে পারছে না। এরপরে ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে কোনো বিজনেসই সফল হওয়ার সম্ভাবনা খুব কম। এরপর সংরক্ষণের সুযোগ কম। আমরা যে আমাদের কৃষি পণ্য, এই কৃষি পণ্যটা দীর্ঘদিন সংরক্ষণের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় হিমাগার, সেটা কিন্তু আমাদের দেশে খুব একটা নাই। তো এই সংরক্ষণের সুবিধা কমের কারণে কিন্তু আমাদের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের ক্ষেত্রে কি কি সমস্যার গুলো আমরা মোকাবেলা করে থাকি, আর এখন আমরা দেখব যে এই সমস্যার থেকে উত্তরণের জন্য আমরা কি কি উপায় গ্রহণ করতে পারি। প্রথমে আমরা দেখব প্রক্রিয়াজাতকরণ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ প্রক্রিয়াজাত শিল্পের জন্য করে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে এবং সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। গবেষণার উন্নয়ন করলে কিন্তু আমাদের এই শিল্পটার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবং দক্ষ শ্রমিকের জন্য করে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। উন্নত বিশ্বের যে জ্ঞান এবং অভিজ্ঞতা, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এছাড়াও বাজারজাতকরণ ও রপ্তানির ক্ষেত্রে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের পরে সেটাকে সঠিকভাবে বাজারজাতকরণ এবং রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে আমরা বহির্বিশ্বে সেটা রপ্তানি করতে পারি। এবং এই কৃষি পণ্যের পুষ্টিগুণ চাহিদা সম্পর্কে আমাদের সমাজে কিন্তু সেটার প্রচারণা চালিয়ে সেটার পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কৃষি পণ্য যে প্রক্রিয়াকরণ শিল্প, সেটা ভালো একটা সম্ভাবনা দেখা যাবে। তো আজকের টপিকের আলোচনা এতটুকুই ছিল। আশা করি সবাই ক্লাস বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।